করিডোর নিয়ে আলোচনা হলেও চুক্তি হয়নি। প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ। অপতথ্য না ছড়ানোর আহ্বান নিরাপত্তা উপদেষ্টা। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করা হয়নি। একেবারে প্রাথমিক পর্যায়ে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, সেটাও মানবিক প্যাসেজের ব্যাপারে। অনির্বাচিত বলেই করিডোর নিয়ে লুকোচুরি করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ বিএনপি নেতা রিজভীর। এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনি নির্বাচিত নন, জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট চায় 12 দলীয় জোট। নির্বাচন ঘিরে বড় সাইবার হামলার শঙ্কা সরকারের। এখন থেকে সতর্ক থাকার নির্দেশ তথ্য উপদেষ্টা। গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গাড়ি ভাঙচুর, আটক 2। প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা। শেখ হাসিনার মতো চাটুকার সরকারের কারণেই পানির ন্যায্য হিস্সা মেলেনি, মন্তব্য মির্জা আব্বাসের। এবং 2 উপদেষ্টার সাবেক পিও, এপিএস ও সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। তদবির ও কমিশন বাণিজ্যের অভিযোগ। মানবিক করিডোর নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, এ নিয়ে কোনো সমঝোতা বা চুক্তি সই করেনি সরকার। বললেন, রাখাইনে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ। অপতথ্য ছড়ানো বন্ধের আহ্বান তার। এদিকে মিয়ানমারে গৃহযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। নীতিগত সম্মতি, ছোট্ট শব্দটার ওজন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেইলস এখন যাচ্ছি না। রাখাইনে চলমান সংকটে খাদ্য সহায়তা পৌঁছে দিতে মানবিক করিডোরের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্তের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। এই অপতৎপরতা যদি বন্ধ না করা হয়, তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও। সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, আগামীতে আবার রাজপথে নামা হবে। সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছিলেন, এ ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এবার বিষয়টি আরও পরিষ্কার করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করা হয়নি। একেবারে প্রাথমিক পর্যায়ে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, সেটাও মানবিক প্যাসেজের ব্যাপারে। তবে সেই আলোচনাকে প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারে কোনো প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে না বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের গণমাধ্যমের এমন প্রোপাগান্ডার সমালোচনা করেন খলিলুর রহমান। মিয়ানমারে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, কিন্তু যেটা সত্য সেটা সামনে আসলে এমনিতেই এগুলো মিলিয়ে যাবে। আর যুদ্ধ হলে আপনাদের কি মনে হয় চীন চুপচাপ বসে থাকতো? মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় উল্লেখ করে কূটনৈতিক আলোচনায় বাস্তবসম্মত ফলাফলের বিষয়ে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান, এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই। আর ইতিহাস বলে, রোহিঙ্গা সংকটের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়ে সমাধান হয়। 1971 সালের মুক্তিযুদ্ধ কিংবা আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র এর উদাহরণ হয়ে আছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, কোনোভাবেই রোহিঙ্গাদের এদেশের নাগরিকত্ব দেয়া হবে না। প্রত্যাবাসনের পথ কঠিন হলেও সেই পথেই হাঁটবে বাংলাদেশ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।
অনির্বাচিত বলেই রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে অন্তর্বর্তী সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এদিকে নির্বাচন দিতে দেরি করলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে বলে দাবি করেছেন জয়নুল আবদিন ফারুক। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছতে মানবিক করিডোর দেয়া না দেয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে সরকার। করিডোর দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা কথা আসলেও বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দলই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ক্ষোভ ঝাড়ছেন অন্তর্বর্তী সরকারের উপর। আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে? রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, অনির্বাচিত বলেই অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর প্রসঙ্গে খোলাসা করছে না, এতে জনমনে সন্দেহ জেগেছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন, জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্র করার সুযোগ পাবে, তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কার হবে আমার ভোট আমি দেব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে, সেই সংস্কার করে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন চান, সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরেভিচ খোজিন। এ সময় বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কয়েকটি এরিয়াতে তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশের বিনিয়োগের জন্য, এবং ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে। বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চায় রাশিয়া, প্রয়োজন হলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে বলেও রাশিয়ার রাষ্ট্রদূত আশ্বস্ত করেছে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হতে হবে। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন রাজনীতিবিদরাও। আলোচনায় উঠে আসে মুক্ত গণমাধ্যমের সংকট এবং সাংবাদিকতার ঝুঁকি প্রসঙ্গ। টানা 16 বছরের শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগ। এ কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, মিডিয়াকে ফ্যাসিবাদ থেকে টেনে তুলতে হবে। মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা উদ্দেশ্যমূলক। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি, দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন। অপতথ্য ঠেকাতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। ভয়ের মধ্যে থাকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মধ্যে ভোটের তাগিদ দিয়েছেন 12 দলীয় জোট। আর দলগুলোকে কিছুটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসার আহ্বান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় রোববার সকালে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন।
সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। তবে এর দায়িত্ব কেবল কমিশনেরই নয়, ছাড় দিতে হবে দলগুলোকেও। ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে। ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন। পৌনে 4 ঘন্টার বৈঠকে কমিশনের 110 প্রস্তাবের সঙ্গে একমত হয় 12 দলীয় জোট। তবে সরকারের মেয়াদ ও প্রার্থীর বয়স কমানোর বিপক্ষে তারা। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি সহ কমিশনের 48 প্রস্তাবের বিরোধিতা করে জোটটি। সংসদের মেয়াদ যে 4 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা এটা সম্পূর্ণ বিরোধিতা করেছি। একজন কচিকাঁচা শিশুকে আমরা সংসদে প্রেরণ করতে পারি না আইন প্রণয়নের জন্য। মেম্বারদের ভোটে চেয়ারম্যান এবং কাউন্সিলরদের ভোটে মেয়র, এই ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করেছি এবং ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন। যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বিকেলে কমিশনের সঙ্গে বৈঠকে সংস্কার শেষে দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি। সংবিধান সংস্কার, সেখানে জনসম্পৃক্ততা প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং জনপ্রতিনিধিরা জাতীয় সংসদে এই সংস্কারগুলো করবেন। 71 ও 24-কে একই পাল্লায় না মাপার আহ্বান জানান দলটির নেতারা। বাদ দিয়ে এখন যেই বিষয়টি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। 5 মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন। 11 দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ, দ্রুত সংকট সমাধানের দাবি। গাজীপুরের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ভাঙচুর করা হয় গাড়ি। সন্ধ্যায় 10-12 জন মোটর সাইকেলে এসে চান্দনা চৌরাস্তায় এই হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করে জড়িতদের বিচার দাবি করেছেন তারা। হামলার ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। আবারও হামলার শিকার হলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এবার গাজীপুরে তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেন। জানান, হাসনাতের গাড়িতে 10-12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে তার হাত রক্তাক্ত হয়েছে। ফেসবুকে দেয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ জানান, চান্দনা চৌরাস্তায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়। এদিকে হামলার পরপরই রাজপথে নেমে আসেন এনসিপি নেতাকর্মীরা। নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা। হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগকে দায়ী করে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন এনসিপির নেতাকর্মীরা। কয়েকটা বাইক দিয়ে আসে তাকে ইট এবং পাথরের মাধ্যমে তাকে হামলা করে সামনে এবং পিছনের দিকে। এর ফলে তার হাতে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। আওয়ামী লীগের পেজ থেকে অনলাইন সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রমোট করা হচ্ছে, স্পষ্টত এটা আওয়ামী এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা অ্যাটাক আমরা বলতে পারি। যদি এই হামলার বিচার না করা হয়, আমরা 24 ঘন্টার ভিতরে আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। পরে রাতেই গাজীপুর চৌরাস্তায়ও মশাল মিছিল করে এনসিপি। এতে দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশ নেওয়ার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও অংশ নেন। হাসনাতের উপর হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে অন্যান্য সংগঠনের মতো করে গাজীপুর জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান সাহেবের পক্ষ থেকে আমরাও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবিরও। নগরীতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করেন, জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র নেতাদের কেন নিরাপত্তা নেই। এজন্য প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেন তারা। সন্ত্রাসীরাই হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারের কার্যক্রম চালাতে হবে। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা এখানে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিচ্ছি যে আমাদের প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতায় 24 ঘন্টার ভিতরে যারা হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা করেছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচার করা হোক। এর আগে গত 28 নভেম্বর চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় হাসনাতকে। তার আগের দিন 27 নভেম্বর রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িতে ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করা হয়। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। দেখছেন রাত 11টার সময়। তদবির বাণিজ্যের অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস, পিও এবং এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে
অনুসন্ধান শুরু করেছে দুদক। একইভাবে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অবৈধ সম্পদের খোঁজও নিচ্ছে সংস্থাটি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবের বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। এছাড়াও এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ওঠে কমিশন বাণিজ্যের অভিযোগ। এবার অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান নামার কথা জানালো দুদক। দুজন উপদেষ্টা যে এপিএস পিএস এবং আরও একজন সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ের নামে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম এবং ভাই জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। ভাইয়ের নিকট থেকে অধিক মূল্যে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে ফ্লোর ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এদিকে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অবৈধ সম্পদের খোঁজও করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময় সঙ্গী থাকুন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রায় ঢল নামে মানুষের। দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নদী বাঁচাও আন্দোলনের নেতারা। রোববার বেলা 3টায় ব্যানার পোস্টার হাতে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশে যোগ দেন 5 জেলার মানুষ। আন্দোলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সঙ্গে আন্দোলনে একাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ নদী পাড়ের হাজার হাজার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শেখ হাসিনা চাটুকারিতার কারণে পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি। ভোক্তা পর্যায়ে 19 টাকা কমে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1431 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের জন্য এই দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে নতুন এই দর। গত এপ্রিলে 12 কেজির বোতলজাত এলপিজির দর ছিল 1450 টাকা। অন্যদিকে চলতি মাসে অটো গ্যাসের দাম লিটারে 84 পয়সা কমিয়ে 65 টাকা 57 পয়সা নির্ধারণ করা হয়, যা গেল মাসে ছিল 66 টাকা 41 পয়সা। 12 কেজি সিলিন্ডারের মূল্য এপ্রিল মাসে ছিল 1450 টাকা। এটি এই মাসে অর্থাৎ মে মাসে হবে 1431 টাকা, অর্থাৎ প্রতি 12 কেজিতে কমেছে 19 টাকা। কোম্পানি বিক্রি করবে 1336 টাকায়, পাইকারি বিক্রি হবে 1386 টাকায়, খুচরা বিক্রয় হবে 1431 টাকা। আমরা তো এলপিজি প্রাইভেট যেটা এলপিজিটা প্রতি মাসেই কিন্তু করতেছি আমরা গণশুনানি ব্যতি রেখে, কারণ এই প্যারামিটারগুলো 2021 সালের এপ্রিল এবং অক্টোবরে ঠিক করা হয়েছিল। সেই নির্ধারিত প্যারামিটারগুলির উপরেই কিন্তু মূল্য নির্ধারণ হচ্ছে এলপিজির। ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন। এ সময় চটপটি, ফুচকা, ফাস্ট ফুডের দোকান সহ 7টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নগর জুড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান কর্তৃপক্ষ। দেখছেন রাত 11টার সময় সঙ্গী থাকুন। 5 মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন। 11 দফা দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। চা শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মানবেতর জীবনযাপন করছেন তারা। এর মধ্যে নতুন করে গেল 5 মাসের বেতন বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। দ্রুতই সংকট সমাধান করে বাগানের কর্মপরিবেশ ফিরিয়ে আনার দাবি শ্রমিক নেতাদের। আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থানে সৃষ্টি হয় তীব্র যানজট। 2 ঘন্টা পর সেনাবাহিনী তাদের দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেন।